নমস্কার, ফুটবল মহারণে আপনাদের স্বাগত জানাই। হ্যাঁ, শুরু হয়ে গেছে ফুটবল মহারণ অর্থাৎ ফিফা বিশ্বকাপ 2026। ইতিমধ্যে 8টি ম্যাচ হয়ে গেছে। আমরা দেখেছি 19টি গোল। বেশ কয়েকটি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইও হয়েছে। আর ইতিমধ্যে এশিয়ার দেশগুলি অপরাজিত, আয়োজক দেশগুলিও অপরাজিত। তবে আজ আটকে গেল ব্রাজিল। মরক্কোর সঙ্গে ব্রাজিল ড্র করল, হলো 1-1। আর এই বিশ্বকাপ নিয়ে আমরা আজ আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওয় আলোচনার জন্য উপস্থিত রয়েছেন প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার ও ধারাভাষ্যকার মানস ভট্টাচার্য। সঙ্গে রয়েছেন আরেক প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার এবং প্রশিক্ষক অলোক মুখার্জি। মানসদা, অলোকদা, আপনাদের স্বাগত জানাই। প্রথমে আমরা ব্রাজিলকে দিয়ে শুরু করি। মানসদা, ব্রাজিল আজ আটকে গেল, 1-1 হলো ফল। কেমন লাগলো ব্রাজিলের খেলা? খুবই খারাপ লেগেছে, মন ভরেনি। যে ব্রাজিলকে দেখতে আমরা অভ্যস্ত, সেই ব্রাজিলকে আমরা দেখতে পাইনি। দেখো, এখনো পর্যন্ত তারা 5 বারের চ্যাম্পিয়ন এবং 2002-এর পরে ওরা কিন্তু এই ট্রফি জিততে পারেনি। প্রতি বছরই একটা আশা থাকে যে এবার হয়তো ব্রাজিল দল ভালো হবে, ভালো খেলবে। কিন্তু কালকের এই রাতের ম্যাচটা দেখে, ভোর রাতের এই ম্যাচটা দেখে ভালো লাগেনি। ওদের কপাল ভালো যে ওরা মরক্কোর কাছে হেরে যায়নি। হাকিমি, ডিয়প, রেইড, দিয়াস, সাইবরিরা যে ফুটবলটা খেলেছে, যে গতিটাকে ব্যবহার করেছে, মাঝে মাঝে এমন বিপাকে ফেলেছে, ডিফেন্সিভ ল্যাপসেস বারবার চোখে পড়েছে। মার্কুইনস, স্যান্টোস, ইভারনেজের মতো যে ডিফেন্ডাররা, তারা বারবার ভুলের পাদে জড়িয়ে পড়েছে। তবে কালকের ম্যাচের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে দুটো গোলের ক্ষেত্রেই যথেষ্ট দক্ষতা আমরা লক্ষ্য করেছি। সাইবারির প্রথম গোলটার দুজন স্টপারের মাঝখান থেকে অনরাসিং গোলকিপারের মাথা টপকে যেভাবে ও তুলে দিয়েছে, সেটা কিন্তু খুব ভালো লেগেছে। আর ব্রাজিল যে গোলটা করেছে ভিনিসিয়াস জুনিয়র, সেই গোলটার মধ্যে ছিল শক্তি, সেই গোলটার মধ্যে ছিল গতি, সেই গোলটার মধ্যে ছিল শিল্পের ছোঁয়া। যেভাবে বাঁদিক থেকে কাট করে ভেতরে ঢুকে ডান পায়ের যে শটটাও নিয়েছে, গোলরক্ষকের কিছু করার ছিল না। অনবদ্য একটা গোল দেখলাম ওই ভোর রাতের এই ম্যাচটাতে। 1-1 হলো। মানসদা, এখনো পর্যন্ত কিন্তু ব্রাজিল যখনই প্রথম ম্যাচ খেলে বিশ্বকাপের, সাধারণত তারা জেতে। আর্জেন্টিনাকে আমরা দেখেছি বেশ কয়েকবার পরাজিত হতে, কিন্তু ব্রাজিল সাধারণত জেতে। 2018-এ তারা সুইজারল্যান্ডের কাছে আটকে গিয়েছিল, এই 1-1 হয়েছিল। তার আগে শেষবার ব্রাজিল প্রথম ম্যাচে ড্র করেছিল 1978 সালে, সেটা ছিল সুইডেনের বিরুদ্ধে। তার আগের বার 1974-এ সাবেক যুগোস্লাভিয়ার কাছে আটকে গিয়েছিল। কিন্তু এর মাঝে এত বছরে ব্রাজিল কিন্তু কখনো ড্র করেনি প্রথম ম্যাচে, যদিও বেশিরভাগ ক্ষেত্রেই তারা জিততে পারেনি। অলোকদা, আপনার কাছে আসবো। প্রথমে কিন্তু ব্রাজিল একটি গোল খেয়ে গেল, অর্থাৎ ব্রাজিলের বিরুদ্ধে একটি গোল হলো এবং সেখানে আমরা বলতে পারি ডিফেন্সিভ ল্যাপস ছিল। আপনি তো একজন ডিফেন্ডার, ভারতবর্ষের অন্যতম সেরা লেফট ব্যাক ছিলেন, তো আপনার কি মনে হয় এটা কি আটকানো যেত? অ্যাকচুয়ালি বলটা আমার সঙ্গে মানসদা একমত। বলটা কিন্তু ব্রাজিলের প্লেয়াররাই মিসপাসটা করেছে। ও বলটা পেয়েছে এবং দুটো স্টপার প্যারালাল ছিল এবং ওখান থেকে বলটা যখন থ্রু করেছে, যেহেতু অনরাস ছিল, ও বেরিয়ে গেছে। কিন্তু লেফট ব্যাক কোথায় ছিল? কাভারিং করা উচিত ছিল এবং গোলকিপারও হেঁটে বেরিয়েছে। এবং আমার মনে হয় যখন দুটো প্লেয়ার তাড়া করছে, তখন গোলকিপার যদি বেস লাইনে থাকতো, আমার মনে হয় গোলটা হয়তো সেপও করতে পারতো বা বাইরেও মারতো। কিন্তু গোলকিপার বেরিয়েছে, দেখে নিয়েছে। প্লেয়ারটা অসম্ভব ভালো, যেটা মানুষরা বলছিল অসম্ভব বুদ্ধি করে বলটাকে চিপ করে পাঠিয়ে দিয়েছে গোলে। এবং সত্যি কথা বলছি, যেটা মানুষদাও বললো, আমিও বলছি, ব্রাজিলকে সেই ব্রাজিল আমি দেখতে পাচ্ছি না। কারণ মরক্কোর কাছে, তারুণ্যের কাছে ফুটবল ইজ এ ইউথ গেম। এত দৌড়েছে, এত পাস খেলেছে, এত ভালো লেগেছে, মনছে মরক্কোই যেন ব্রাজিল। সেইখানে ব্রাজিলকে তো সারা বিশ্ব তাকিয়ে আছে ব্রাজিলের খেলা দেখে। আমার মনে হয় না এই ফুটবল খেললে ব্রাজিল মানুষের চোখকে আনন্দ দিতে পারবে। ব্রাজিল বেশ কয়েক বছর, মানে 24 বছর জিততে পারেনি। তারা যদি এবার না জিততে পারে, এবার প্রথম 6 বার পরপর তারা জিততে পারবে না। আর যদি জিততে পারে তাহলে সেটাও একটা ষষ্ঠ হবে, অর্থাৎ ষষ্ঠবার তারা বিশ্ব চ্যাম্পিয়ন হবে। 5 বার তারা চ্যাম্পিয়ন হয়েছে। মানসদা, ব্রাজিলের কি আপনার মনে হয় একটা সমস্যা
যে যখনই যে দলই নামে তখনই অতীতের দলের সঙ্গে তুলনা করা হয়, সেই পেলে গ্যারিঞ্চাদের সঙ্গে তুলনা করা হয়, বেবেতো রোমারিওদের সঙ্গে তুলনা করা হয়, কিংবা রোনাল্ডিনহোদের সঙ্গে তুলনা করা হয়। এটা কি একটা বাড়তি চাপ? দেখো, বাড়তি চাপের আমি যেটা বলবো, ব্রাজিল দল বরাবরই ভালো দল এবং তার দিকে প্রচুর প্রচুর সমর্থক। এইটা কিন্তু এই প্লেয়ারগুলো কিন্তু এসছে। দেখো 1982-তে যখন তারা চ্যাম্পিয়ন হতে পারলো না, ইটালির মতো দলের কাছে ড্র করলে তারা থ্রু হয়ে যেতে পারতো। ব্রাজিল কিন্তু কোনো ডিফেন্সিভ ফুটবল খেলেনি সেই সময়। জিকো, সক্রেটিস তারা ছিল ব্রাজিল দলে, তুমি জানো। এবং সেবারে ওই ম্যাচটাতে 3-2 ব্রাজিল হেরে গেল। পাওলো রসি হ্যাটট্রিক ছিল এবং এখনো পর্যন্ত সেই ব্রাজিলকে নিয়ে আমরা আলোচনা করি। কিন্তু গত কয়েকটি বিশ্বকাপে যে ব্রাজিলকে আমরা দেখছি, আমরা কাকে নিয়ে আলোচনা করব? সেই চাপ, তুমি যেটা বললে, চাপ তো থাকবেই। ভালো দল যারা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, যাদের দিকে প্রচুর সমর্থক রয়েছে, তাদের কাছে তো প্রত্যাশা থাকবেই। সেই ফুটবলটা আমরা পাচ্ছি কোথায়? তাই জন্য আমরা কিছুটা হতাশ হচ্ছি। আজকে আমাদের এই কলকাতা শুধু না, আমাদের এই রাজ্যেও প্রচুর ব্রাজিল সমর্থক আছে এবং তারা সকলেই হতাশ হয়েছে। ব্রাজিল মানেই তো ফুটবলের একটা নান্দনিক দিক, এটা তো মানতেই হবে। এই যে ফুটবলের যে নান্দনিক দিক, যে একটা শিল্প, সেটা কি কিছুটা নষ্ট হয়ে যাচ্ছে ইউরোপীয় ফুটবলের প্রাধান্যের কাছে? অলোকদা, আপনার কি মনে হয়? ইউরোপীয় ফুটবল যেটা আমরা আলোচনা করছিল অনেক অনেক এগিয়ে গেছে এবং ব্রাজিলের যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সি ছিল তখন, এই যে ভাবা, ডিডি, পেলে, গ্যারিঞ্চা, এদের একটা মাঠের তো জোন আছে। এটা মানে পেলের কথা বলো, পেলে, রোনাল্ডিনো, এদের কথা বলো। আরো তো পরে আমি বলছি যে 15 ইয়ার্ড বক্সে এখানে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সি এদের অনেক বেশি ছিল। এটা তো মানতেই হবে। এই ওয়ার্ল্ড কাপে, যে ওয়ার্ল্ড কাপ হচ্ছে 48টা টিম নিয়ে হচ্ছে, সে ওয়ার্ল্ড কাপ কিন্তু যে খুব ভালো হবে আমার মর্নিং সোজদা ডে, এটা দেখে মনে হচ্ছে এই ওয়ার্ল্ড কাপ যে বিরাট কিছু হবে তা নয়। কারণ প্লেয়ারের কোয়ালিটি কিন্তু সারা বিশ্বে কমে গেছে, শুধু আমাদের এখানে নয়। কারণ ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি, তুমি কোথায় রোনাল্ডিনো, কোথায় রোনাল্ডো, এইসব প্লেয়াররা ছিল, মানে ভালো ভালো প্লেয়ার ছিল। দুঙ্গা, ওদের যখন 94-এ চ্যাম্পিয়ন হলো, দুঙ্গার ক্যাপ্টেন্সিপে কি ফুটবল খেলেছে, সেই নেই। আমার ব্রাজিলকে দেখে আমার কালকে রাত্রিরে আমার খুব কষ্ট হচ্ছিল যে এই ব্রাজিল, সারা ওয়ার্ল্ডে ব্রাজিলের সাপোর্টার, এবং আমাদের কলকাতা, আর্জেন্টিনা এবং ব্রাজিল সবচেয়ে বেশি সাপোর্টার আছে। একদম ঠিক। এবং ব্রাজিলের সাপোর্টার বরাবরই অনেকেই ছিলেন বাঙালি ফুটবল প্রেমী যারা আছেন, বা ভারতীয় ফুটবল প্রেমী। একটা সময় প্রয়াত প্রশিক্ষক অমল দত্ত সাংবাদিকদের, খেলোয়াড়দের ভিডিও দেখাতেন এই ফুটবল, আন্তর্জাতিক ফুটবলের। মানুষদা, আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেই সময় ব্রাজিলের খেলা দেখেছি। এছাড়া ব্রাজিলের খেলার ওপর, পেলের ওপর সিনেমাও হয়েছিল, সেটাও আমরা দেখেছি। কিন্তু 1986 সালে আমরা বলতেই পারি যে দূরদর্শনের কৃতিত্ব এটা, যে আর্জেন্টিনার এত সাপোর্টার আমাদের এখানে হয়েছে। তার কারণ 1986 সালে প্রথমবার দূরদর্শনের পর্দায় আমরা সরাসরি বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখতে পেয়েছিলাম, এবং সেটা ছিল মারাদোনার বিশ্বকাপ। আর তারপর থেকেই অলোকদা, আর্জেন্টিনার প্রচুর সমর্থক আমাদের এখানে এসেছেন, বা আমাদের এখানে তৈরি হয়েছেন বলা যায়। অ্যাকচুয়ালি আমাদের সৌভাগ্য যে এই টিমটাই শুধু মারাদোনা আসেনি। 1984 যখন আর্জেন্টিনা এসেছিল, যে ফাইনালে গোল করেছে বুরুচাকা, তার এগেনস্টে আমরা খেলেছিলাম এবং আমরা অসাধারণ ভালো খেলে 1 গোলে হেরে গেছিলাম। গারেকা মনে হয় গোল করেছিল। সেই আর্জেন্টিনা, মানে যে যখন 86 ওয়ার্ল্ড কাপে ও গোল করেছে, তখন তো আমারও বুকটা ভরে গেছে। আমরা নেহেরু কাপে ইডেন গার্ডেন্সে এদের এগেনস্টে মিট করেছি। বিলার্ডো কোচ ছিল, পম্পিডো গোলকিপার ছিল, মানে মারাদোনা ছাড়া প্রায় পুরো দলটাই এসেছিল নেহেরু কাপ খেলার জন্য। আমার যে সৌভাগ্য যে এরকম একটা টিমের সঙ্গে আমি খেলেছি, আজকে এখানে এসে বলতেও পারছি। আর্জেন্টিনার কথা যখন উঠলই, মানুষদা, আর্জেন্টিনা এখনো পর্যন্ত খেলেনি। আর্জেন্টিনার ম্যাচ রয়েছে, আর্জেন্টিনার ম্যাচ রয়েছে বুধবার ভোরবেলা, এবং আর্জেন্টিনা খেলবে আলজেরিয়ার বিরুদ্ধে। কি মনে হয় এবারে আর্জেন্টিনা দল সম্পর্কে মানুষদা? দেখো, ওদের তো একটা আলাদা একটা, ব্রাজিলের থেকে আর্জেন্টিনার খেলা আমাদের ভালো লাগবে। কারণ আর্জেন্টিনা এমন কিছু খেলোয়াড় রয়েছে, তাদের মধ্যে একটা নান্দনিক দিক এখনও রয়েছে। তুমি একটু আগে একটা প্রশ্ন করেছিলে অলোককে, ইউরোপিয়ান
ফুটবলটা ল্যাটিন আমেরিকার ফুটবলকে চাপে ফেলছে কিনা। অবশ্যই এটাকে মানতেই হবে। ইউরোপের ফুটবলের প্রচুর পরিবর্তন হয়েছে। তুমি এবারে স্পেন টিমটাকে দেখবে, আগে আমরা টিকি টাকা ফুটবল নিয়ে আলোচনা করতাম যে স্পেন মানে টিকি টাকা ফুটবল, কিন্তু না, অনেক চেঞ্জ হয়েছে ওদের। ওরা এখন টিকি টাকা থেকে সরে এসছে। ওরা যে ফুটবলটা এখন খেলছে এবং এবারে কোয়ালিফাইং রাউন্ডে ওরা যেভাবে খেলে উঠে এসেছে, আমার মনে হয় এবারের মানে যারা বিশ্বকাপ দেখছেন, যারা মধ্যে একটা সম্ভাবনা আছে কোন দল ভালো খেলে, কোন দল নতুন কিছু দেখাতে পারে, সেখানে কিন্তু স্পেনের মধ্যে আমরা কিন্তু অনেক কিছু দেখতে পাবো। আর্জেন্টিনা ব্রাজিলের একটা মিথ চলে যে ফুটবলে বোধহয় ওরা ছাড়া আর কেউ নেই, আমরা ভাবি, আমরা বাঙালিরা, আমরা সবাই তাই। দেখবে স্পেনের কটা সমর্থক, ব্রাজিলের কত সমর্থক, আর্জেন্টিনার কত সমর্থক, না, আমাদের পাড়ায় পাড়ায় এই দুটো দেশেরই পতাকা ওড়ে, একদম ঠিক কিনা? একদম। তাই না? সমর্থক অনেক বেশি। কিন্তু ইউরোপের ফুটবল এমনভাবে সারা বিশ্বকে একটা জায়গায় এনে ফেলেছে যেটাতে কিন্তু ল্যাটিন আমেরিকার ফুটবল অনেকটাই চাপা পড়ে গেছে। একদম ঠিক। তবে ইউরোপীয় ফুটবলেরও স্বাদ আমরা দূরদর্শনের সৌজন্যেই দেখতে পাচ্ছি। 1988 সালে প্রথমবার ইউরো কাপের খেলা আমরা সরাসরি দেখেছিলাম এবং সেখানে মার্কো ভ্যান ব্যাস্তেনের একটা অসাধারণ গোল আমরা দেখেছিলাম ফাইনালে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে। দু গোল দিয়েছিল নেদারল্যান্ডস। সেটাও কিন্তু আমরা দূরদর্শনের পর্দায় প্রথমবার দেখেছিলাম এবং তারপর থেকে এখন ইউরোপীয় ফুটবল, ইউরোপীয় বিভিন্ন লিগ, চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে লা লিগা, ইপিএল আমরা নিয়মিত বিভিন্ন চ্যানেল দেখতে পাচ্ছি এবং ইউরোপীয় ফুটবল সম্পর্কেও আমাদের একটা ধারণা তৈরি হয়েছে এবং ভালোবাসা তৈরি হয়েছে। আমরা আজ আলোচনা করছি এবারের বিশ্বকাপ নিয়ে। এবারের বিশ্বকাপে কে জিততে পারে, কে এবার ফেভারিট, এগুলো তো নিয়ে আলোচনা থাকছেই। স্টুডিওর ভেতরে যেমন আলোচনা চলছে তেমন বাইরেও এই নিয়ে আলোচনা হচ্ছে। বাইরেও অনেকের সঙ্গে আমরা কথা বলেছিলাম প্রাক্তন কয়েকজন ফুটবলারের সঙ্গে। একটু দেখে নিই তারা কি বলছেন। See, it's very difficult to predict, especially in the big events like the World Cup, who's going to win it. We have seen a couple of times the unpredictable sides or the underdogs have reached up to the semi-finals, maybe just one step away from the finals. But if you ask me my favorites, obviously Portugal or France, they are definitely the favorites to win the World Cup. See, I think this situation will be for all the teams. It's not just about Yamal for Spain, Messi for Argentina, or Neymar for Brazil, but then every team is going to struggle with some injuries here and there. And that's the reason why every team, they have the squad of maybe 25 to 28 players for the World Cup. So the ones who can't make it, the replacements have to be ready. And that's where the real test starts for them. So I believe it's the country that matters. So the country definitely has big prospect, like having 25 to 28 players, and definitely we will be watching few of the upcoming stars in this World Cup. See, Asian countries, they are always unpredictable. Whether it's Saudi, Korea, Japan, Iran, doesn't really matter. But then they will definitely give a fight to all of them. You never know. There might be a major upsets also, like last World Cup we saw Saudi defeating Argentina in the very first match. So the same way, maybe there might be some upset results, but surely they are also one of the underdogs in this tournament. মিডফিল্ডে আপনি যদি ফ্রান্স বলেন, আর্জেন্টিনা বলেন, পর্তুগাল বলেন, পর্তুগালে তো প্রচুর লটস অফ ট্যালেন্ট আছে, লটস অফ তোমার গেম চেঞ্জার আছে, গেম উইনার আছে। তো আপনি বলছি যে কটা বড় টিমে মিডফিল্ডার আছে, কে কাকে বেগ দেবে, যে মিডফিল্ড ডমিনেট করতে পারবে, যে মিডফিল্ডের দখল নিতে পারবে, আই থিঙ্ক সেই টিম কিন্তু অনেকটা ফেভারিট বলবো। কেন মিডফিল্ড ভিত্তিক এখন ফুটবল হয়, নাম্বার 9 বা নাম্বার 10 ইন দ্য সেন্স স্ট্রাইকার বা নাম্বার 10 বিহাইন্ড স্ট্রাইকার, তাদের থেকে বেশি ইম্পর্টেন্স হচ্ছে মিডফিল্ডাররা। বোথ দ্য উইঙ্গার্স যারা অ্যাটাকিং মিডফিল্ডে খেলে তারাই কিন্তু এখন পেছন থেকে গোল করে, সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে। স্পেন, জ্যাভি, পেড্রো, ডেভিড ভিয়া, তারা মিডফিল্ড, ফ্যাব্রিগাস। তো এই মিডফিল্ড ভিত্তিক জিনেদিন জিদান। তো আমি এটুকুই বলবো কে
স্পেন জিতেছে মিডফিল্ড দমে জিতেছে, 6টা মিডফিল্ড নিয়ে খেলেছে। দে ডোন্ট হ্যাভ স্ট্রাইকার। কেন টোরেসের ইনজুরি হয়ে গেছিল 2010-এ। আমি খুব ভালোভাবে ওই ওয়ার্ল্ড কাপে ফলো করেছি, তারপর থেকে আমি স্পেনের ফ্যান হয়ে গেছি। কেন একটা টিমে আমরা ভাবতাম স্ট্রাইকাররাই শুধু গোল করতে পারে, কিন্তু এখানে প্রুফ করে দিয়েছে কি স্ট্রাইকার ইজ নট ফ্যাক্টর ইজ মিডফিল্ডার যদি বল না বাড়ায় স্ট্রাইকারকে গোল করবি কি করে, কিন্তু মিডফিল্ডাররা যে গোল করতে পারে সেটা কিন্তু স্পেন দেখিয়ে দিয়েছে কি আমার মিডফিল্ডার বেটার দেন নাম্বার 9। মিডফিল্ডাররাও গোল করতে পারে এবং মেহতাব যে কথাটি বললেন 2010-এ কোনো ফরওয়ার্ড ছাড়াই স্পেন জিতেছিল বিশ্বকাপ। আমরা স্পেনের কথা নিশ্চয়ই বলবো, তবে মানুষদা আরেকটা দলের কথা না বললেই নয়। মার্কিন যুক্তরাষ্ট্র আয়োজক দেশ, তারা কিন্তু বড় ব্যবধানে জিতলো এবং তারা প্যারাগুয়েকে বড় ব্যবধানে হারালো। সেটা কিন্তু বেশ অপ্রত্যাশিত, তাই নয় কি? না, আসল কথা এই ম্যাচটা যখন দেখছিলাম প্রচুর দর্শকও ছিল মাঠে, 80,000-এর ওপর দর্শক মাঠে এসেছিল। দেখো, হোম গ্রাউন্ডের একটা আলাদা অ্যাডভান্টেজ আছে এবং সেটার পুরো ইউটিলাইজেশন করেছে ইউএসের খেলোয়াড়েরা। যে গতিতে ওরা অপারেট করেছে এবং বিশেষ করে লেফট চ্যানেলটা ওরা এত ভালো ব্যবহার করেছে। ওদের বোলাগুন বলে যে ছেলেটি দুটো গোল করেছে, খুব সুন্দর গোল করেছে এবং প্রথম গোলটা একটা সেম সাইড গোল হয়েছিল এবং সেটা ওন গোল যেটা হয়েছিল কিছু করার ছিল না প্লেয়ারটার, কারণ পাটা লেগে গেছিল, ও বলটাকে বার করতে গিয়েছিল, বাবা ডিলা সেম সাইড গোলটা করে ফেলেছিল। তবে যে ফুটবলটা ইউএসএ খেলেছে, যেভাবে অপারেট করেছে, গতিটাকে যেভাবে ব্যবহার করেছে, আর বিশেষ করে একটু আগে মেহতাবও যে কথাটা বলছিল যে মিডফিল্ড, দেখো 5টা করে মিডফিল্ড নিয়ে কিন্তু প্রায় দলই খেলছে, একটা সিঙ্গেল স্ট্রাইকার সামনে রাখছে। প্রত্যেকটা দলেই তুমি লক্ষ্য করে দেখবে যে মাঝ মাঠেই লোক বাড়াচ্ছে এবং মাঝ মাঠ থেকে উইংটাকে ব্যবহার করছে। উইংটা রাইট উইং লেফট উইং থেকে আসছে, পেছন থেকে খেলোয়াড় আসছে, নাম্বার 9কে এমনভাবে ব্যবহার করছে যাতে গোলের মুখটা তারা খুলতে পারে। এত সুন্দরভাবে ইউএসএ শুরু করেছে এবং যাকে হারিয়েছে, এই প্যারাগুয়ে কোয়ালিফাইং রাউন্ডে ব্রাজিলকে হারিয়েছে, আর্জেন্টিনাকে হারিয়েছে, উরুগুয়ের মতো দলকে হারিয়েছে, যারা 3টে প্রবল প্রতিপক্ষ ল্যাটিন আমেরিকার, তাদের হারিয়ে কিন্তু কোয়ালিফাই করেছে। আত্মবিশ্বাস কিন্তু ওদের তুঙ্গে ছিল, কিন্তু যেভাবে হ্যামার করেছে শুরু থেকে, আমেরিকান বোমা যেভাবে পড়েছে ওর ওপর, কিচ্ছু করার ছিল না এবং তারই ফলস্বরূপ 4খানা গোল শুধু নয়, আরও যদি গোল হতো বলার কিছু থাকতো না। এই ইউএসএ এবারের এই ওয়ার্ল্ড কাপে অন্য অনেক দলকেই কিন্তু বেগ দেবে। অবশ্যই এরকম কিছু ডার্ক হর্স প্রতিবারই থাকে। এবার ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা এই ভূমিকায় দেখতেই পারি। আরেকটি আয়োজক দেশ মেক্সিকো প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 2-0 গোলে হারিয়েছে, কিন্তু সেই ম্যাচে 3টি লাল কার্ড হয়েছে। এটাও একটা রেকর্ড প্রথম ম্যাচে বিশ্বকাপের। অলোকদা, কি বলবেন? অ্যাকচুয়ালি ফুটবল মাঠে যেটা দরকার মাথা ঠান্ডা করে খেলা, কিন্তু রেফারি এখন এমন একটা আরও নিয়মকানুন চেঞ্জ হয়ে গেছে না মানুষদা, এমন একটা পরিস্থিতি তাতে প্লেয়াররাও কোনো যে রেড কার্ড খাওয়ার পর তেড়ে আসা মুভ করতেই পারবে না, মানে এত ভালো সিস্টেম করেছে। সুতরাং রেড কার্ড যেটা হয়েছে সেটা ঠিক এবং এদের রেড কার্ড যেটা দিয়েছে সেটাও ঠিক। মাঠে কোনো রকম তুমি নয়েজি ইয়ে করতে পারবে না, তোমাকে সেইটুকু অধিকার রেফারিকে দিয়েছে। রেফারি ইজ দ্য সুপার একদম ঠিক। এবং বেশ কিছু নিয়ম কানুন হয়েছে যে সময় নষ্ট করা সেটাও কিন্তু আর করা যাবে না মানুষদা। হ্যাঁ, 100 বার। এবারে বিশেষত্ব দুটো জিনিস আমার খুব ভালো লেগেছে। আগে খেলোয়াড় চেঞ্জের সময় প্লেয়ারের পেছনে রেফারি ছুটতো মাঠের বাইরে তাকে তাড়াতাড়ি বার করে দেওয়ার জন্য। এখন রেফারি কিচ্ছু বলছে না, শুধু আঙ্গুলটা তুলছে, 1, 2, তুমি লক্ষ্য করেছো কিনা জানি না, ওয়াচ করবে 3, তার মধ্যে প্লেয়ার দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে মাঠের বাইরে। এই জিনিসটা খুব ভালো হয়েছে। আরেকটা জিনিস, 30 মিনিট পরে যে ব্রেকটা দেয়া হতো, ওয়াটার ব্রেক, হ্যাঁ ওয়াটার ব্রেক, সেটাকে ভাগ করে দেওয়া হয়েছে। 26-27 মিনিটের মাথায় তারা ব্রেক দিচ্ছে। এই একটা চেঞ্জেস হয়েছে, ভালো লেগেছে। আর রেফারিং এখনো পর্যন্ত খুব ভালো হচ্ছে এবং অনেক হলুদ কার্ড হচ্ছে, কারণ যারা স্কিল প্লেয়ার তাদের কিন্তু অনেক অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে, যাতে তুমি অযথা মেরে
তাদের গতি রোধ করতে না পারো। এবারের বিশ্বকাপে এটা কিন্তু আমাদের কাছে বড় প্রাপ্তি। একদম ঠিক। এবং এবারের বিশ্বকাপে আমরা নজর রাখবো এশিয়ার দেশগুলোর উপরে। এশিয়া থেকে এবার 9টি দেশ খেলছে, তার মধ্যে সবচেয়ে অভিজ্ঞ এই বিশ্বকাপ খেলার ব্যাপারে হলো দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া ইতিমধ্যেই কিন্তু একটি ম্যাচ খেলেছে এবং তারা জিতেছে, চেককে হারিয়েছে, অর্থাৎ চেক প্রজাতন্ত্রকে তারা 2-1 গোলে হারিয়েছে। কাতার সুইজারল্যান্ডের সঙ্গে ড্র করেছে, এটাও একটা বড় প্রাপ্তি। কাতার এবারে দ্বিতীয়বার বিশ্বকাপ খেলছে। এছাড়া অস্ট্রেলিয়া, যেটা এশিয়ান গ্রুপ থেকেই উঠেছে, কোয়ালিফাই করেছে, তারাও কিন্তু তুরস্ককে 2-0 গোলে হারিয়েছে। অলোকদা, এখনো পর্যন্ত এশিয়ার যে দলগুলোকে দেখলেন, কোন দলকে ভালো লাগলো? দক্ষিণ কোরিয়া, কাতার, অস্ট্রেলিয়া ইতিমধ্যেই এরা খেলেছে, আজ জাপান নেদারল্যান্ডসের সঙ্গে খেলতে নামছে। অ্যাকচুয়ালি কোরিয়া তো কিক অ্যান্ড রান ফুটবল খেলে, এবং কোরিয়া যেটা জিতেছে, আমি জানি না আমার সঙ্গে মানুষদা একমত করবে, কোরিয়া কিন্তু 2টো গোল, একটা গোল নাকচ হয়েছে, একটা গোল খেয়েছে, সেটা কিন্তু ডেড বল সিচুয়েশন থেকে, থ্রো থেকে গোল খেয়েছে। কোরিয়ার ডিফেন্সিভ লাইনে অনেক ল্যাপস আছে। আমি জানি না, আমি এই কোরিয়াকে আগের ওয়ার্ল্ড কাপে দেখেছি, অনেক বেটার টিম ছিল আমার যা মনে হয়েছে ফুটবল থেকে। সেই কোরিয়া কিন্তু এই কোরিয়া বেশি দূর যেতে পারবে না, কারণ ডিফেন্সে অনেক ল্যাপস আছে। আর একটা ফ্রি কিক থেকে মানুষদা ফ্রি কিক হয়েছিল, গোল করে দিয়েছিল, সেটা অফসাইড এরিয়াতে নাকচ করে দিয়েছে। কারণ 2টো স্টপারের মধ্যে অনেক ফল্টি আছে, কারণ ওরা কিন্তু কিক অ্যান্ড রান ফুটবলটা খুব ভালো খেলে, এবং মানে দাঁড়িয়ে ফুটবল খেলে না, এবং তাড়া করে ফুটবল খেলে, যেটা কোরিয়ার আমরা খেলেছি মানুষদা, আমি নেহরু কাপে আমরা খেলেছি, তো দেখেছি কোরিয়াকে মিট করা খুব কঠিন ব্যাপার ছিল। কিন্তু আমি আবার বলছি, ফুটবল যেটা এবারে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, তুই মিলিয়ে নিও, আজ আমি বলে যাচ্ছি, যত ওয়ার্ল্ড কাপ হয়েছে সেই ওয়ার্ল্ড কাপের সেই তুল্য হতে পারবে না। এছাড়া জাপান রয়েছে, জাপান 7বার বিশ্বকাপ খেলেছে। জাপান আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামছে। জাপানের উপর কতটা আস্থা রাখা যায় মানুষটা? দেখো, আমি কোরিয়া সম্বন্ধে একটু বলে নিই। ও তো বললো এশিয়ান টিম যে 3টে খেলেছে, কাতারের সাথে সুইজারল্যান্ড ড্র করেছে, এটা একটা বড় এটা অ্যাচিভমেন্ট। মানে 19 যারা এই মুহূর্তে র্যাঙ্কিংয়ে আছে, সুইজারল্যান্ড খুব ভালো দল। কাতার যে ফুটবলটা খেলেছে, এশিয়ান প্লেয়ারদের নিয়ে আলোচনা হবে, অবশ্যই হবে, কারণ এখন এশিয়ার খেলোয়াড়রা ইউরোপ সার্কিটে খেলছে। এই যে খেলার ফলে হীনমন্যতা থেকে ওরা একদম সরে গেছে। একটা সময় এশিয়ান দলকে চাইতো বড় দলগুলো অ্যাভারেজটা বাড়িয়ে নেবার জন্য, এখন কিন্তু ওরা ভয় পায়। আজকে তুমি চিন্তা করো, চেকিয়ার সাথে যে ম্যাচটা সাউথ কোরিয়া খেলেছে, 1 গোলে পিছিয়ে থেকেছে, এবং কাদের সাথে খেলেছে? টল চেহারা সমস্ত। চেকের খেলোয়াড়দের যে দৈহিক গঠন, সেখানে কোরিয়ানদের থেকে কিন্তু অনেকটাই বেশি ছিল। 1 গোলে পিছিয়ে থেকেও যেভাবে প্রথম গোলটা আমার এখনো চোখে ভাসছে, যেভাবে ইনসাইড কাট করেছিল, দীর্ঘকাল 2জন স্টপার, একটা ইনসাইড ডজে কেটে গিয়েছিল, তারপরে যখন গোলকিপার এগিয়ে এসছে, ও জাস্ট বলটাকে পুশ করে দিয়েছে, ঠেলে দিয়েছে, সেই বলটা গড়াতে গড়াতে চলে গেল, ওরা যেতে পারলো না। এই যে উপস্থিত বুদ্ধি, পরিস্থিতি অনুযায়ী কাজটা করা, এটা কিন্তু কোরিয়ানরা করেছে। এদের মূল প্লেয়ার হচ্ছে মিন, নাম্বার 7। আমি প্রত্যেককে বলবো, কোরিয়ানরা যখন খেলবে 7, 6, 8, 10 এই 4টে জার্সির ওপর নজর রাখবেন। এরা অত্যন্ত দক্ষ ফুটবলার, এবং এরা যেভাবে ম্যাচটাকে কন্ট্রোল করে, প্রবল প্রতিপক্ষকে কিন্তু অনেক চাপে ফেলে দিতে পারে। আমার কাছে খুব গর্বের ব্যাপার যে অস্ট্রেলিয়াও প্রথম ম্যাচ জিতেছে। এশিয়ান দেশগুলো এখনো পর্যন্ত অপরাজিত, এবং এই ম্যাচটার দিকে আমরা তাকিয়ে থাকবো। জাপান নেদারল্যান্ডের সাথে খেলবে, যেটা তুমি বললে। এই জাপান একমাত্র দল যারা এবারের কোয়ালিফাই করেছে সবার আগে, এবং সবচাইতে বলা হচ্ছে, বিশেষজ্ঞরা বলছেন যে জাপান হচ্ছে এশিয়ার সবচাইতে বড় শক্তি এই মুহূর্তে। দেখা যাক এই ম্যাচটা কি হয়। অবশ্যই। এছাড়া মানুষদা, আরও 2টো দল এশিয়া থেকে এবার প্রথমবার উঠেছে, জর্ডান এবং উজবেকিস্তান। তাদের উপরেও বেশ কিছুটা প্রত্যাশা রয়েছে। অলোকদা, কি বলবেন? অ্যাকচুয়ালি জর্ডান এবার প্রথমবার খেলবে, তো কারণ যতক্ষণ না খেলছে বোঝা যাচ্ছে না যে টিমের ডেপথ কতখানি, গভীরতা। তা উজবেকিস্তানও তাই। উজবেকিস্তান খেলছে, মানে আমার খুব আনন্দ লাগছে মানুষদা। তার কারণ হলো, একটা এইটুকু দেশ,
তারা আজকে ওয়ার্ল্ড কাপ খেলছে, আমরা পাচ্ছি না। অ্যাকচুয়ালি আমরা এখানে এসে বলছি, কিন্তু আমাদের মানসিক যন্ত্রণাটা প্রচণ্ড, অবশ্যই যে আমরা 148 কোটি দেশের লোক হয়ে আমরা একটা ওয়ার্ল্ড কাপে, আমরা তো এশিয়ান গেমসেই কিছু করতে পারছি না, কারণ ফাইনাল খেলতে গেলে তো সেই ফাইনাল জিততে হয়। তো একদম সেখানে তো আমরা এশিয়ান ইয়েতেও কিছু করতে পারছি। এই যে এরা খেলছে, এটা একটা বিরাট, কারণ এরা এখনও খেলেনি। খেললে বোঝা যাবে যে এই টিমটা কতটা শক্তিশালী। ইরান আছে, ইরাক আছে, এরাও তো খেলবে, কারণ ইরানের সৌদি আরব আছে, এরাও খেলবে। সুতরাং এরা খেলার পর বুঝতে পারবো যে আমাদের নিঃসন্দেহে এশিয়ান কান্ট্রিতে এরা অনেকটাই এগিয়ে এসছে এবং অনেকটা নিজেদের পরিবর্তন করেছে এবং মানসিকতার দিক দিয়ে বিশ্বকাপে আমরাও পারি। অবশ্যই বিশ্বকাপে এশিয়া কতটা লড়াই করতে পারবে ইউরোপীয় এবং লাতিন আমেরিকার দলগুলির সঙ্গে, সেটা অবশ্যই আমরা দেখব। 2002-এ এশিয়াতে আয়োজন হয়েছিল বিশ্বকাপের, এবং সেবার কিন্তু সেমিফাইনাল অবধি পৌঁছেছিল আয়োজক হিসেবে দক্ষিণ কোরিয়া। জাপানও ভালো খেলেছিল, ওর বেশ কিছুটা এগিয়ে ছিল, কিন্তু এবার দেখা যাক কি করে এশিয়ার দেশগুলি। এবং এটা তো বারবার আমাদের আঘাত দেয়। এটা আমরা দুঃখ পাই ভেবে যে এশিয়া থেকে এবার এতগুলো দল, 9টি দল খেলছে, তবুও ভারত এখনো পর্যন্ত আমরা কোয়ালিফাই করার কাছাকাছিও পৌঁছতে পারিনি। যখন আমরা ভাবি যে ভারতে যখন থেকে খেলা শুরু হয়েছে বিশ্বকাপ, তখন কিন্তু অনেক দেশ বা ফুটবল যখন থেকে শুরু হয়েছে, তখন কিন্তু অনেক দেশে ফুটবল সেভাবে প্রথমে খেলাই হয়নি। আইএফএ এর বয়স ফিফার থেকেও বেশি, অর্থাৎ আইএফএ যখন তৈরি হয়েছে তখন ফিফাও তৈরি হয়নি। যাই হোক, এটা নিয়ে তো আমরা আলোচনা প্রত্যেক দিনই করব, সব জায়গাতেই করব, কিন্তু এখনো পর্যন্ত আমরা খুব একটা আশা দেখতে পাচ্ছি না। আশা করব ভবিষ্যতে নিশ্চয়ই ভারত বিশ্বকাপ খেলবে, কিন্তু ভারত বিশ্বকাপ না খেললেও ভারতীয়রা বা বাঙালিরা বিশ্বকাপ নিয়ে যথেষ্ট আগ্রহী, এবং বিশ্বকাপের উন্মাদনা কলকাতা শহরেও কিন্তু ধরা পড়েছে। বিভিন্ন জায়গায় জার্সি বিক্রি হচ্ছে বিভিন্ন দেশে। একটু দেখে নেব কলকাতা শহরের চিত্রটা। দেখতে পাচ্ছি কলকাতা শহরে কিভাবে বিক্রি হচ্ছে বিভিন্ন দেশের জার্সি, সেই সঙ্গে জুতো, সেই সঙ্গে ফ্ল্যাগ। উন্মাদনা চোখে পড়ছে সমস্ত জায়গায়। এসপ্ল্যানেডের কাছাকাছি একটি জায়গা থেকে আমরা এই ছবিগুলো তুলে এনেছি আপনাদের জন্য। দেখুন, ব্রাজিল আর্জেন্টিনার জার্সি, মেসির নাম লেখা জার্সি, এইগুলো নিয়ে কিন্তু আমরা ফুটবল উন্মাদনায় ভুগবো, এবং বেশ কয়েকদিন ধরে এই উন্মাদনা চলবে। আমরা রাত জেগে ফুটবল খেলা দেখব, সারাদিন এটা নিয়ে আলোচনা করব। দেখুন কত লোক জড়ো হয়েছেন এই জার্সিগুলো কেনার জন্য। এই জার্সি এবং এখানে বিভিন্ন খেলোয়াড়ের নাম লেখা জার্সি, সেগুলোর দাম যেন আরও বেশি, প্রায় প্রাইসলেস অনেক ফুটবল প্রেমীদের কাছে, অনেক বাঙালি ফুটবল উন্মাদনায় আক্রান্ত প্রেমীদের কাছে। দেখুন কি ধরনের ভিড় হচ্ছে, এবং ভারতীয় ফুটবল আমরা জানি বহু পুরনো, এবং ভারতীয় ফুটবল মানে বিশ্বকাপ বলে কথা, তার যে ক্রেজ আগের তুলনায় অনেক বেড়ে গেছে। জার্সির জন্য পাগল, এই জার্সির যে কত ক্রেজ এখন আমরা ভাবতে পারি যে এই বয়সের ছেলেমেয়েরা এখন আবার খেলায় ফিরে আসবে এবং জার্সি পাগল হয়ে যাবে। জার্সি তো বেশি সবসময় দুটো আর তিনটে তো বিক্রি হয়, ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, জার্মানও হয়, স্পেনও হয়। বিভিন্ন দেশের জার্সি বিক্রি হচ্ছে, তার কারণ ফুটবল উন্মাদনায় আক্রান্ত কলকাতা, আক্রান্ত বাংলা, আক্রান্ত ভারত। আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। মানুষদা, খুব তাড়াতাড়ি একটা দলের কথা যদি বলেন, আপনার ফেভারিট? আমার ফেভারিট ফ্রান্স। অলোকদা? অ্যাকচুয়ালি আমার ফেভারিটটাকে কেউ ধরছে না। পর্তুগাল কিন্তু একটা চমক দেখাতে পারে এবারে। এরা তো আছেই, এরা তো জার্মান, ইংল্যান্ড, এরা তো সবই আছে, আর আর্জেন্টিনা, ব্রাজিল। কিন্তু পর্তুগালের যে লাইন আপ আছে,
যেটা যদি দেখেন পর্তুগাল কিন্তু অসাধারণ টিম আছে এবারে। অবশ্যই, তাহলে আমরা আশা করব হাড্ডাহাড্ডি লড়াই হবে। মানুষদা বলছেন ফ্রান্স, অলোকদা বলছেন পর্তুগাল। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। আজ এ পর্যন্তই, তবে আমরা আবার ফিরে আসবো আগামী রবিবার ফুটবল মহারণ নিয়ে। দেখতে ভুলবেন না দূরদর্শনের পর্দায়। নমস্কার।